এই সিজনের প্রিমিয়ার লিগ আর্সেনালে জিততে খবর হয়ে যাবে এবং এই যে কয়েক সপ্তাহ পরে ম্যানচেস্টার সিটির এগেনস্টে এতিহাদ স্টেডিয়ামে আর্সেনাল যে খেলতে নামছে তাদের সাম্প্রতিক যে ফর্ম দেখছি এই ফর্ম নিয়ে তারা যদি ম্যানচেস্টার সিটির এগেনস্টে খেলতে নামে তাহলে তাদের মোটামুটি হারের সম্ভাবনাই বেশি আমার কাছে মনে হচ্ছে। আর সেটা যদি হয় তাহলে আর্সেনালকে টপকে এই সিজনেও ম্যানচেস্টার সিটি কিন্তু প্রিমিয়ার লিগ জিতে যেতে পারে। আমি কেন বলছি এটা? স্পেশালি এই সিজনের শুরুর দিকে আর্সেনাল ভার্সেস টটেনহ্যামের ফার্স্ট ম্যাচটা দেখার পরে আমি বলেছিলাম, যখন এবেরেচি এজার হ্যাট্রিকে টটেনহ্যামে হেরে গিয়েছিল তখন কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই সিজনে আর্সেনালের প্রিমিয়ার লিগ জেতার সম্ভাবনা সবচাইতে বেশি। এর পেছনে অফকোর্স তাদের দুর্দান্ত ফর্ম তো রয়েছেই, লিভারপুলের বাজে ফর্মও রয়েছে, ম্যানচেস্টার সিটিও তখন কিন্তু অত ভালো মতো কম্বিনেশন করতে পারছিল না। সো সব কিছু দেখে আমার কাছে মনে হয়েছিল যে আর্সেনাল যদি তাদের এই নতুন মিডফিল্ডার এবেরেচি এজাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে, প্রোফাইল করতে পারে, তাহলে কিন্তু মিকেল আর্টেটা অবশেষে আর্সেনালের লিগের এই খরাটাকে ঘোচাতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার মাধ্যমে। কিন্তু গত কয়েক মাসে আমরা আর্সেনালের খেলা দেখে কি দেখলাম? আমরা দেখলাম যে তাদের খেলার স্টাইল বেশ খারাপ হয়ে গিয়েছে। তারা প্রপার কম্বিনেশন পাচ্ছে না, সেটা ফ্রন্ট লাইন হোক, মিডফিল্ড হোক, ডিফেন্স হোক। মিকেল আর্টেটা অনেকগুলো ম্যাচে অনেক কষ্ট করে জিতছেন এবং যেই ম্যাচে পয়েন্ট হারানোর কথা না সেই ম্যাচে পয়েন্ট হারাচ্ছেন এবং তাদের খেলার স্টাইল দেখেও কিন্তু ওইরকম চ্যাম্পিয়ন্স কোয়ালিটি বলে মনে হচ্ছে না। অ্যাপার্ট ফ্রম দ্য সেট পিস, তারা সেট পিস থেকে অনেক গোল করছে, এটা নিয়ে আপনারা সবাই জানেন, কিন্তু ওইটা বাদ দিলে ওপেন প্লেতে তাদের কম্বিনেশন কিন্তু অনেক বেশি কনসার্নিং। এবং সো এই জিনিসটা যদি কন্টিনিউ করতে থাকে ম্যানচেস্টার সিটির এগেনস্টে কিন্তু ভালোই সমস্যায় পড়তে পারে আর্সেনাল। সো এমন কি দেখেছি আমি আর্সেনালের খেলার স্টাইলের মধ্যে যেটা দেখে আমার কাছে মনে হয়েছে যে না, ম্যানচেস্টার সিটি এবারও আর্সেনালকে টপকে প্রিমিয়ার লিগ জিততে পারে। সেটার জন্য আজকের ভিডিও। নাম্বার ওয়ান, অফকোর্স ইনজুরি। আপনারা সবাই জানেন যে অন্যান্য সিজনের মতো এই সিজনেও আর্সেনালের অনেক খেলোয়াড় বিভিন্ন সময় ইনজুরিতে পড়েছে, যে কারণে তারা সিজনের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। সেটা গ্যাব্রিয়েল জেসুস থেকে শুরু করে কাই হ্যাভার্টস, সেটা এবেরাচি এজা বা মার্টিন ওডেগার্ড, বা ওইদিক দিয়ে বেন হোয়াইট, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, অনেক খেলোয়াড়ই বিভিন্নভাবে বিভিন্ন মেয়াদে ইনজুরিতে পড়েছেন এবং মিকেল আর্টেটার মাথায় চিন্তার ভাঁজ বাড়িয়েছেন। সো এটা তো আপনারা সবাই জানেন, এটা একটা অনেক বড় সমস্যা। নাম্বার টু, আর্সেনালের ডিফেন্সের বিল্ড আপ ইস্যু। আর্সেনালের ডিফেন্ডাররা দুর্দান্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা ডিফেন্স করার ক্ষেত্রে, গোল না খাওয়ার ক্ষেত্রে এবং প্রতিপক্ষের অ্যাটাককে নাম্ব করে দেওয়ার ক্ষেত্রে অনেক অসাধারণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আর্সেনালের ডিফেন্সের প্রবলেমটা তখনই হয় যখন আমরা বিল্ড আপের জিনিসটা দিকে তাকাই। আমার মতে আর্সেনালের ডিফেন্ডারদের মধ্যে মাত্র 3জন ডিফেন্ডার রয়েছেন যারা কিনা একদম ডিফেন্স থেকে মিডফিল্ড পর্যন্ত ফার্স্ট ফেজে প্রপারলি বিল্ড আপ করতে পারেন এবং বল সামনে প্রোগ্রেস করতে পারেন। নাম্বার ওয়ান ইজ উইলিয়াম সালিবা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার। নাম্বার টু ইজ রিকার্ডো ক্যালাফিওরি, যিনি কিনা অফকোর্স ইনজুরিতে এই সিজনে অনেক সমস্যায় পড়েছেন। তিনি যদি রেগুলারলি থাকতেন তাহলে আর্সেনালের লেফট সেন্টার ব্যাক বা লেফট ব্যাকের ভূমিকাতে কিন্তু আমরা তাকে দেখতাম। তার অসাধারণ বিল্ড আপ কোয়ালিটি রয়েছে। অ্যান্ড নাম্বার থ্রি ইজ বেন হোয়াইট। বেন হোয়াইট অনেক ইনজুরি সমস্যার মধ্যে পড়েছেন, কিন্তু ইনজুরি থেকে তিনি যখনই ফিট হচ্ছেন তাকে ফর সাম রিজন মিকেল আর্টেটা অত বেশি ট্রাস্ট করছেন না। আর্সেনালের মেইন রাইট ব্যাক এখন ইউরিয়ান টিম্বার, আপনারা সবাই জানেন। ডিফেন্সিভলি ইউরিয়ান টিম্বার ইজ আ মনস্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রবলেমটা তখনই হয় যখন আর্সেনাল তাদের ডিফেন্স থেকে বল প্রোগ্রেশন চায়, আর্সেনাল যখন তাদের ডিফেন্স থেকে বিল্ড আপ চায় এবং একটা এক্সট্রা অ্যাটাকিং অ্যাবিলিটি সম্পন্ন ডিফেন্ডার যখন চায়, তখনই হয় প্রবলেম। এবং ওই জিনিসটা ইউরিয়ান টিম্বার প্রোভাইড করতে পারেন না, যেটা কিনা বেন হোয়াইট করতে পারতেন। বেন হোয়াইট রাইট ব্যাক হিসাবে অসাধারণ, অ্যাটাকিং ক্ষেত্রে বিল্ড আপের দিক দিয়ে সামনে থাকা বুকায়ো সাকার সঙ্গে কম্বিনেশনের দিক দিয়ে তিনি আন্ডারল্যাপিং, ওভারল্যাপিং, ক্রসিং অসাধারণ। দলে অতিরিক্ত ডিফেন্সিভ সলিডিটি আনার জন্য ইউরিয়ান টিম্বারকে বারবার মিকেল আর্টেটা খেলাচ্ছেন এবং বেন হোয়াইটকে এখন সেকেন্ড রাইট ব্যাক বা ব্যাকআপ রাইট ব্যাকে পরিণত করেছেন। সো বেন হোয়াইট যেহেতু খেলছেন না, তাই আর্সেনাল এই বিল্ড আপের সমস্যায় পড়েছে। আমরা যদি সম্প্রতি ব্রাইটনের এগেনস্টে আর্সেনালের ম্যাচটা দেখি, যে 4জন ডিফেন্ডার আর্সেনালের হয়ে খেলতে নেমেছিলেন। রাইট ব্যাকে ছিলেন টিম্বার, সেন্ট্রাল ডিফেন্স ছিলেন গ্যাব্রিয়েল এবং ক্রিস্টিয়ান মস্কেরা, এবং লেফট ব্যাকে ছিলেন পিয়েরোহিন ক্যাপিয়ে। কেউই কিন্তু বিল্ড আপ স্পেশালিস্ট নন, প্রত্যেকেই অসাধারণ ডিফেন্ডার, ডিফেন্সিভ দিক থেকে দলকে সাহায্য করেন, কিন্তু অন পজিশনে তারা কেউ আর্সেনালের বিল্ড আপে অনেক বেশি সাহায্য করেন না। যেহেতু বিল্ড আপে সাহায্য করেন না, সেহেতু আর্সেনালের কিন্তু বিল্ড আপের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হচ্ছে এবং মিডফিল্ডে থাকা মার্টিন জুবিমেন্ডি একা বিল্ড আপ হ্যান্ডেল করতে পারছেন না। মার্টিন জুবিমেন্ডি একা বিল্ড আপ হ্যান্ডেল করতে পারছেন না দেখে অনেক সময় দেখা যাচ্ছে, বাই দ্য ওয়ে এটা কিন্তু আমাদের নাম্বার টু সিচুয়েশন, যে মার্টিন জুবিমেন্ডি একা বিল্ড আপ হ্যান্ডেল করতে পারছেন না।
তিনি যেহেতু একা বিল্ড আপ হ্যান্ডেল করতে পারছেন না, সেহেতু এবারে চেজে যখন খেলছেন অ্যাটাকিং মিডফিল্ডে, তখন তাকে নিচে নেমে আসতে হচ্ছে। অনেকটা সিজনের শুরুতে লিভারপুলের নতুন মিডফিল্ডার ফ্লোরিয়ান ভার্টস যে সমস্যাটায় পড়েছিলেন, যে লিভারপুলের বিল্ড আপের সমস্যা যেহেতু হচ্ছিল, তাকে অনেক বেশি নিচে নেমে আসতে হচ্ছিল, তিনি ওই হাফ স্পেসগুলোতে থাকতে পারছিলেন না, অ্যাটাকিং হাফ স্পেসে। সো এবারে চেজাও ওই সমস্যার মধ্য দিয়ে পড়ছেন, তাকে পিছনে নেমে আসতে হচ্ছে, এবং মার্টিন জুবিমেন্ডিও পেছন থেকে অত বেশি প্রোগ্রেসিভ অ্যাকশনস নিতে পারছেন না, বিকজ তার ডিফেন্সে এবং সামনে অ্যাটাকিং লাইন আপে তার ওই প্রোগ্রেসিভ অ্যাকশনসগুলোকে গোলে রূপান্তরিত করার মতো খেলোয়াড় কিন্তু নেই। কেন নেই সেটা নিয়ে আমি সামনে আসছি। সো মার্টিন জুবিমেন্ডি অনেক সময় যে কাজটা করছেন, অনেক অর্থহীন রিসাইক্লিং করছেন, অনেক অর্থহীন বল পজিশনে রাখছেন, হ্যাঁ, টুকটাক সাইডওয়েজ পাস দিচ্ছেন প্রোগ্রেসিভ পাস দেওয়ার বদলে। সো এই জিনিসটা কিন্তু আর্সেনালের অ্যাটাকিং কম্বিনেশনটাকে অনেক বেশি হার্ট করছে, এবং আর্সেনাল অ্যাটাকিং কন্ট্রোল হারাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে অ্যাটাক করতে পারছে না, যত বেশি তাদের অ্যাটাক করার দরকার ছিল। অ্যান্ড নাম্বার 3, আবার আমি আর্সেনালের ডিফেন্সে চলে আসছি, সেটা হলো গিয়ে গ্যাব্রিয়েল। কথাটা শুনতে বাজে লাগবে যে আমি গ্যাব্রিয়েলকে এই লিস্টে রেখেছি, বাট অ্যাকচুয়ালি আমি গ্যাব্রিয়েলকে এই লিস্টে রেখেছি আর্সেনালের ডিফেন্সের একটা পার্টিকুলার দিক সম্বন্ধে এক্সপ্লেইন করার জন্য। গ্যাব্রিয়েল ইজ অ্যান অসাম ডিফেন্ডার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। গ্যাব্রিয়েলের যে ডিফেন্সিভ কোয়ালিটি এবং সেট পিসে তার যে গোল করার দক্ষতা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রবলেমটা আমার কাছে যেটা মনে হয়েছে, যে গ্যাব্রিয়েল অনেক বেশি ক্লিয়ারেন্স করছেন। আপনি দেখেন ব্রাইটনের এগেনস্টে যদি সাম্প্রতিক ম্যাচটা দেখেন, যেখানে কিনা আর্সেনাল 1-0 গোলে জিতেছে, সেই ম্যাচে কিন্তু গ্যাব্রিয়েল খুব সম্ভবত 14টা কি 16টা ক্লিয়ারেন্স করছে। একটা ডিফেন্ডার হিসাবে যে এতগুলো ক্লিয়ারেন্স করছে, এটা কিন্তু প্রুফ করে যে তিনি কত জোস একটা ডিফেন্ডার। কিন্তু এটা একই সঙ্গে আরেকটা জিনিস প্রুফ করে যে টোটাল দলের স্ট্রাকচারের অবস্থাটা কতটা মিডিওকার হলে ডিফেন্সে এতবার বল চলে আসে যে এতবার বলটা তাকে ক্লিয়ার করতে হচ্ছে। এটা কিন্তু অনেক বাজে। সিজনের শুরুতে ভার্জিল ভ্যান ডাইকও কিন্তু অনেকগুলা ক্লিয়ারেন্স করতেছিলেন, এবং সেটা দেখে অনেকে বলতেছিলেন যে না, ভার্জিল ভ্যান ডাইক অসাধারণ ডিফেন্ডার অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। ইয়েস, হি ইজ অ্যান অসাম ডিফেন্ডার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তাকে যেহেতু এত বেশি ক্লিয়ারেন্স করতে হচ্ছে, তার মানে লিভারপুলের টিমের ডিফেন্সিভ স্ট্রাকচারটা অত ভালো নেই, যে কারণে কিনা বারবার তাদের ডিফেন্সে বল এভাবে বিপজ্জনকভাবে ঢুকে যাচ্ছে এবং ভ্যান ডাইককে ক্লিয়ারেন্স করতে হচ্ছে। একই জিনিস কিন্তু গ্যাব্রিয়েল ব্রাইটনের এগেনস্টে করেছেন, এবং ব্রাইটন কিন্তু দেখিয়ে দিয়েছে যে এভাবে এভাবে আর্সেনালের ডিফেন্সিভ লাইন আপে ঢুকে যাওয়া যায়, যে কারণে গ্যাব্রিয়েলকে অনেক বেশি ক্লিয়ারেন্স করতে হয়। নাম্বার 4, আমি এই ভিডিও শুরুতেই বললাম যে এবেরেচি এজেকে আর্সেনাল প্রপারলি ইউটিলাইজ করতে পারছে না। আর্সেনাল যদি এজেকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রেগুলারলি খেলাতো, যত বেশি খেলাচ্ছে তার থেকেও যদি বেশি খেলাতো, এবং সামনে যদি তার সাথে গ্যাব্রিয়েল মার্টিনেলির একটা কম্বিনেশন করতো, তাহলে কিন্তু এজের ভিশন এবং মার্টিনেলির ডিরেক্ট ডি বক্স বরাবর রান এবং শট নেওয়ার ক্ষমতা আর্সেনালের গোল করার সম্ভাবনাকে অনেক বেশি বাড়িয়ে দিত। কিন্তু আমরা আর্সেনালের ফরওয়ার্ড লাইনে গ্যাব্রিয়েল মার্টিনেলিকে এখন আর অত বেশি রেগুলার দেখি না। হ্যাঁ, তিনি ইনজুরি সমস্যার কারণেও ভুগেছেন অনেক, কিন্তু ইনজুরি না থাকলেও অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে গ্যাব্রিয়েল মার্টিনেলিকে মিকেল আর্টেটা খেলাচ্ছেন না, লিয়ান্দ্রো ট্রসার এবং ভিক্টর ইয়োকেরেসের উপরে তার অনেক বেশি ভরসা হচ্ছে। সো এজের উপরে যদি একটু বেশি ভরসা রাখতেন এবং এজে মার্টিনেলি কম্বিনেশনের উপরে যদি একটু বেশি ভরসা রাখতেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো আর্সেনালের জন্য। এরপরের রিজন, ইয়োকেরেস অ্যান্ড ট্রসার্ড প্লেইং টুগেদার। আমি জানি না কেন বারবার ট্রসার্ড এবং গিয়োকেরেসকে বারবার মিকেল আর্টেটা একসঙ্গে খেলাচ্ছেন, বিকজ এই বয়সে ট্রসার আমার মনে হয় না খুব বেশি ওয়ার্ল্ড ক্লাস একজন ফরওয়ার্ড, অ্যান্ড ইয়োকেরেস তো প্রপার কিছু কিছু সিচুয়েশন ছাড়া আর্সেনালের অ্যাটাকিং থ্রেট হিসাবে অত বেশি কাজ করতে পারেন না। এটা আমি একটা ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন। সো ট্রসার এবং গিয়োকেরেস একসাথে খেললে আর্সেনালের অ্যাটাক অনেকটা ব্লান্ট হয়ে যায় এবং অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যায়। প্রেডিক্টেবল যেহেতু হয়ে যায়, তারা অত বেশি গোল করতে পারে না, এবং অ্যাটাকিং লাইন আপ থেকে আর্সেনাল অত বেশি কন্ট্রোল করতে পারে না। চেলসির এগেনস্টে আর্সেনালের ম্যাচটা দেখুন, চেলসিতে পেদ্রো নেতো যখন রেড কার্ড খেলেন, রেড কার্ড খাওয়ার পরে চেলসির খেলা দেখে মনে হচ্ছিল যে চেলসি না, বরং আর্সেনালই একজন কম নিয়ে খেলছে, বিকজ অ্যাটাকিং থার্ডে তারা বল কন্ট্রোলে রাখতেই পারছিল না, তারা ম্যাচটাকে সেভাবে ক্যাপচারই করতে পারছিল না, এবং এটা হয়েছে বিকজ একসঙ্গে ইয়োকেরেস এবং ট্রসার একসঙ্গে খেলছিলেন, যে কারণে আর্সেনাল অ্যাটাকিং লাইন আপে অত বেশি কন্ট্রোল রাখতে পারছিল না। দ্যাটস আ হিউজ প্রবলেম, অ্যান্ড ওয়ান পার্সন ক্যান, অ্যাপার্ট ফ্রম মার্টিনেলি, ওয়ান পার্সন ক্যান সেভ আর্সেনাল ফ্রম দিস ইজ কাই হ্যাভার্টস। আর্সেনালের লিগ জেতার সবচেয়ে বড় হাতিয়ার এই কাই হ্যাভার্টস। কাই হ্যাভার্টস যদি ফিট থাকেন, কিছুদিন আগেও তিনি ইনজুর্ড ছিলেন, সো এখন আবার তাকে আস্তে আস্তে মেইন একাদশে ইন্টিগ্রেট করছেন মিকেল আর্টেটা। এখনও স্টার্ট করাচ্ছে না সেভাবে, কিন্তু আর্সেনাল যদি লিগ জিততে চায়,
কাই হ্যাভার্টসকে অবশ্যই রেগুলার স্টার্ট করতে হবে ভিক্টর হিউকারাসের জায়গায়। তার বল হোল্ড আপ, তার ফার্স্ট টাচ, বক্সের মধ্যে কখন কোন জায়গায় থাকতে হবে সেই ইনটুইশনটা আগে থেকে বুঝতে পারার ক্ষমতা, শট নেওয়ার ক্ষমতা, অ্যাটাকিং খেলোয়াড়দের সাথে কম্বিনেশনের ক্ষমতা, সব কিছু কাই হ্যাভার্টসের ওয়ার্ল্ড ক্লাস। এবং এই জিনিসটা আর্সেনালকে ইনশিওর করতে হবে যে প্রতি ম্যাচে কাই হ্যাভার্টসকে খেলাতে হবে। যদি তারা খেলায় তাহলে আমরা ধরে নিতে পারি যে আর্সেনাল প্রিমিয়ার লিগ জিততে পারে। আদার দ্যান দ্যাট, এই সকল সমস্যা যদি পারসিস্ট করতে থাকে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট আর্সেনাল ইজ উইনিং দ্য লিগ দিস সিজন। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনি কি ভাবছেন আর্সেনাল নিয়ে। লেটস হ্যাভ এ ডিসকাশন।